হিন্দি বাঙালির কাছে এক পবিত্র দিন। এই পবিত্র দিনে আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বন্ধুগণ এবং প্রিয় ছাত্রছাত্রীরা সকলে আমরা বিদ্যাসাগর কক্ষে সমবেত হয়েছি। ওনার জন্মদিন আমরা উদযাপন করব, ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব, ওনাকে আমরা স্মরণ করব। আমরা স্মরণ করব ওনার জীবন সম্পর্কে কিছু বিশ্লেষণ, সঙ্গীত, আবৃত্তি, নাটক, কুইজ, মূকাভিনয়, এই সমস্ত মধ্য দিয়ে ওনাকে আমরা আজ স্মরণ করব। আজকের এই মহতীয় অনুষ্ঠানের প্রথম পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি মাননীয় শিক্ষক শত্রুঘ্ন বর্মন বাবুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আমাদের অনিল কুমার মহাশয়, সবাইকে যথাযোগ্য স্থানে আমার সম্মাননা জ্ঞাপন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি নিয়ে আমি প্রথম পর্বে অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। আজ থেকে 204 বছর আগে এই ভারতবর্ষের বুকে এক বঙ্গীয় সন্তানের জন্ম হয়েছিল। ঠিক আজকের দিনেই 26শে সেপ্টেম্বর এক মহামানব, তাকে আমরা আমরা জানি, উনি এই ভারতবর্ষের মাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে আমরা স্মরণ করব। ওনার আজকে 204তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের মধ্য দিয়ে একটু আগে অনেকজন বলে গেলেন, ওনাকে আমরা স্মরণ করব এক অনানন্দ একটা মহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা, নাটক, অভিনয়, গান, আবৃত্তি, এই বক্তব্য, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে ওনাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। তাই প্রথমেই আজকের এই মহতী অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় কৌশিক গিরি মহোদয়কে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। ওনাকে আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য এই আহ্বান জানাচ্ছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। ধন্যবাদ। এরপর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সম্মাননীয় অভিজিৎ গোড়েল মহোদয়কে আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কৃত করার জন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকে এই নামটি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এই মঞ্চকে আলোকিত করে রেখেছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, যিনারা আজকে সভার সভাপতি এবং সহসভাপতি। আসুন আমরা আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্রীদের দ্বারা ওনাদেরকে আমরা এখন বরণ করে নিচ্ছি। বরণ করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা চন্দন এবং পুষ্পস্তবক দিয়ে।
এরপর যে মহান পুরুষের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 204তম জন্মবার্ষিকী। তাই প্রথমে আমার বিনম্র শ্রদ্ধা এবং ভক্তি ওনাকে জানাই। এরপরেই আমার পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় তথা আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সহসভাপতি মহাশয় তথা আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষককে এবং আমার সমস্ত শিক্ষাগুরুকে আমার ভক্তিমূলক প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনায় दीप ज्योति परम ज्योति दीप ज्योति जनार्दन दीप हरतु मे पापं दीप ज्योति नमोस्तुते शुभं करतु कल्याणम् आरक्कं सुख सम्पद देशो बुद्धि विनाशाय आत्मज्योति। শুভ সূচনায় এখন সমবেত সঙ্গীতের সুরগানে ঘোষিত হোক আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন। পরিবেশনায় মধুশ্রী, অনন্যা ও শ্রেয়সী। এসেছো জ্যোতির্ময়, তোমারই পরিচয়। এসেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই পরিচয়। পীর বিরাট উদার খোদাই, তোমারই পরিচয়। এসেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়। হে বিজয়ী নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী নবজীবনের প্রাতে, নবীন
আজকের বিদ্যাসাগরের 204 কি 205তম জন্ম জয়ন্তী বার্ষিকীতে উপস্থিত মাননীয় শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত অসীম কৌশিকগিরি মহোদয় তথা স্কুলের প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী বৃন্দ এবং আমার বর্তমান ছাত্রছাত্রী বৃন্দ এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ সকলকে আমার যথাস্থানে আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে 200 বছর আগে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার থেকে তিনি বিদ্যাসাগর হয়েছেন মাত্র 19 বছর বয়সে। তার যে বর্ণ পরিচয় আমাদের প্রথম পার বলা যাবে ছোট ছোট ছেলে মেয়েদের, সেই থেকে গদ্য সাহিত্যের জনকও তিনি ছিলেন, যা রবীন্দ্রনাথ ঠাকুরও তাকে বলেছিলেন তিনি প্রথম গদ্যের উপকার। তিনি সংস্কৃতের অগাধ পাণ্ডিত্য জন্য সংস্কৃত কলেজ 1839 খ্রিস্টাব্দে 19 বছর বয়সে তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়। তার বিভিন্ন ব্যক্তি আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রায় সব কিছু বলে গেছেন। তিনি গণিতের মাস্টারমশাই হলেও তিনি ভালোভাবে ওনার বর্ণনা সুন্দরভাবে বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আর আমিও গণিতের শিক্ষক, কিন্তু এতটা বলতে পারবো না, কিন্তু শুধু হৃদয় থেকে আমি অনুভব করি যে বিদ্যাসাগরই। তার যে বিরাট ব্যাপ্তি বর্ণনা করা আমার পক্ষেও দুঃসাধ্য। যাই হোক, তোমরা বিভিন্ন আমাদের ইতিহাসের শিক্ষক মহাশয় বর্ণনা করেন, তোমরা জেনেছো, ছেলেমেয়েরা তোমরাও জানবে। আজকের বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে, সেই অনুষ্ঠানের মধ্যেও আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগরকে স্মরণ করতে পারব। আর তার আদর্শ অনুসরণ করে আমরা আগামী দিনে এগিয়ে চলব। আমরা সবাই আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের কথা টেনে বলি, কোনো অন্যায় লাগলে সত্যিকারের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে একটা নতুন সমাধান নিয়ে যেতে হবে, এবং যাতে আগামী দিনে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, দেশের 10-এর একজন হতে পারি, এই আশা রেখে আমি আজকের এই ক্ষুদ্র বক্তব্যের ইতি টানছি। ক্লাস 5-6 সন্তান যখন তার জন্য শীতের গরম চাদর কিনে আনেন, তিনি তা তুলে রাখেন বাক্সে, কারণ গ্রামের দরিদ্র মানুষদের তা নেই। কে এই মহিষী জননী? কে এই মহিষী জননী? তোমরা হাত তুলবে। 5-6 প্রথমে প্রায়োরিটি পাবে উত্তর দেওয়ার জন্য। সবাই হাত তুলতে পারবে যারা জানবে উত্তর। আরেকবার বলছি, সন্তান যখন তার জন্য শীতের গরম চাদর কিনে আনেন, তিনি তা তুলে রাখেন বাক্সে, কারণ গ্রামের দরিদ্র মানুষদের তা নেই। কে মহিষী জননী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম সঠিক উত্তর কি হলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমি জিজ্ঞেস করিনি, এখানে কোন মহিষী নারীর কথা জিজ্ঞেস করেছি। নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধীয়। তুমি হাত তুলেছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম
অর্থাৎ ভগবতী দেবী। একদম সঠিক উত্তর। বালক বিদ্যাসাগর কি দেখে প্রথম ইংলিশ নাম্বার বা ইংরেজি সংখ্যা শিখিয়ে নিয়েছিলেন? রাস্তার মাইল ফলক দেখে। একদম সঠিক উত্তর। কলকাতায় এই চরিত্রে প্রধান গৌরব তার আজীব পৌরুষ এবং তার অক্ষয় মনুষ্যত্ব। আমরা যতটা অনুভব করব তত আমাদের জীবনের শিক্ষা সম্পূর্ণ হবে আমাদের জীবনের শিক্ষা, মূল্য ও সৌজন্যতা। এখন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হচ্ছে মূল্যবোধ ও সৌজন্যতা। খবর আছে গো, খুশির খবর। কি খবর? বেটা ছেলা হয়েছে গো, বেটা ছেলে। আমি যাই বাবা। বিদ্যাসাগর মহাশয়ের জন্মের সময় তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না, গিয়েছিলেন হাটে। বাড়িতে ছিলেন বিদ্যাসাগরের দাদু রামজন তর্কভূষণ। ঘরে নতুন শিশুর জন্ম হয়েছে, সেই খবর শিশুর বাবাকে জানাতে হবে। তাই রামজয় তর্কভূষণ হাটের দিকে হেঁটে চলেছেন।
পথে যেতে যেতে ছেলের সাথে দেখা। তখন আনন্দে গদগদ হয়ে জানালেন, বাড়িতে একটি নেড়ে বাছুর হয়েছে। তাই নাকি বাবা? ভালোই হয়েছে। এবার দুধ, ঘি, পনির, মাখন, দই, ঘোল মন ভরে খাওয়া যাবে। চলো বাবা, চলো, বাড়ি যাওয়া যাক। চলো বাবা। রামজয় তর্কভূষণ এই কথা শুনে মুচকি হেসে বললেন, হ্যাঁ, চলো গিয়ে দেখো এরে বাছুরটি কেমন হয়েছে। ঠাকুরদাস বাড়িতে এসে প্রথমে গোয়াল ঘরে ঢুকলেন। কোথায় এড়ে বাছুর? কোনো বাছুরই তো দেখতে পাচ্ছি না। ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে, এই দেখো। বাহ, বাহ, বেশ সুন্দর। এড়ে বাছুর। ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দেমাগ ধারে ধার, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটাকে ফাঁকা, যে যেখানে বিপন্নতার জোগানো চাই টাকা। নমস্কার। কুলি, 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 কাউকে তো দেখছি না। এখানে কোনো কুলি টুলি নেই নাকি? উফ, কি ভারী এই সুটকেসটা, রাখি এখানে। কুলি, হায় রে পোড়া কপাল, শ্বশুরের ভাত খাওয়ার কি জ্বালা। এখন এই সুটকেস মাথায় করে শ্বশুর বাড়ি যেতে হবে। একেই শীতের রাত, তারপরে এই ভারী সুটকেস, কি যে করি। কুলি, কুলি, আপনি কি কুলির খোঁজ করছেন মশাই? হ্যাঁ, এই সুটকেসটা বয়ে নিয়ে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে ওই ভট্টাচার্য পাড়ায় আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে, আমি আপনার সুটকেসটা না হয় বয়ে দিচ্ছি, আপনি চলুন। সে ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে তো
কুলি মনে হচ্ছে না। এত শীতের রাতে একটা ধুতি আর একটা পাতলা চাদর গায়ে দিয়ে গুলিগিরি করছো? বড় গরিব মানুষ বাবু, বেশি পোশাক আশাক কোথায় আর পাবো? তাছাড়া আপনি যে ঠিকানার কথা বলছেন তার আশেপাশেই তো আমার বাড়ি। ভেবে দেখলাম যাওয়ার পথে সুটকেসটা বয়ে দিলে কিছু তো পাবো। বলুন, এতে লাভ বই লোকসান তো কিছুই নেই। ঠিক আছে ঠিক আছে, সুটকেসটা তোলো। হ্যাঁ, আর একটা কথা, তোমাকে আমি 4 আনাই দেব। অন্য সময় হলে 2 আনা দিতাম, শীতের রাত তোমাকে না হয় 2 আনা বেশিই দিলাম। নাও নাও, সুটকেস তোলো, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি এসো এসো এসো। এখানেই রাখো। হ্যাঁ হ্যাঁ, এখানেই। জুতোটা খুলি। নমস্কার। এত রাতে আপনি আমাদের বাড়িতে, কিছু হয়েছে নাকি? আর বলবেন না মশাই, আমার এক আত্মীয়ের আসার কথা ছিল, তাকে আনতে স্টেশনে গিয়েছিলাম, কিন্তু তিনি তো আসেননি। তখনই এই যুবককে দেখলাম, উনি কুলি খুঁজছিলেন। কুলি না পেয়ে চিন্তায় খুব ব্যস্ত হয়ে পড়েছেন। তাই উনার এই সুটকেসটা 7-5 না ভেবে নিয়ে চলে এলাম আর কি। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। এই নাও তোমার পারিশ্রমিকটা। আরে আরে, কি করছো বাবা জীবন? কেন? তুমি কাকে পয়সা দিচ্ছ? তুমি জানো ইনি কে? কে উনি? ইনি হলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। থাক বাবা থাক, ওঠো ওঠো। মহাশয়, ও আমার জামাই। ও জানে না ও কি অপরাধ করেছে। আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। পারলে একটু আশীর্বাদ করুন যেন ওর একটু সুবুদ্ধি হয় আর মানুষের মতো মানুষ হয়। আসলে জামাই বাবা জীবনকে একটু শিক্ষা দেওয়ার সুযোগ আর হাতছাড়া করতে চায়নি। সুস্বাস্থ্যের অধিকারী হয়েও এক অল্প বয়স্ক যুবকের পক্ষে ওই সুটকেস বহন করাটা কোনো কষ্টসাধ্য কাজ নয়। যতটা সম্ভব নিজের কাজ নিজেই সম্পন্ন করার চেষ্টা করা উচিত। ধন্যবাদ সকলকে। এখন নবম থেকে ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধারা মাঝে শান্তির বাণী।
হৃদয় বিমল প্রাণ সবর বিঘ্ন দাও অপসারি হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি কেন এই নিঃসাদেশ কেন এই ছদ্মবেশ কেন এই মানবাভিমান কেন এই নিঃসাদেশ কেন এই ছদ্মবেশ কেন এই মানবাভিমান বিতর বিতরবে পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি হরিষ ধরা মাঝে শান্তির বাড়ি দিন বিদ্যাসাগর মহাশয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি ছেলে তার কাছে এসে, বাবু একটি পয়সা দেবেন সারাদিন কিছুই খাইনি দেখুন পেটে একটুও দানা নেই 1 পয়সা নয়, আমি যদি তোমাকে 4 পয়সা দিই। চেয়েছি তো একটি মাত্র পয়সা কিন্তু উনি দিতে চাইছেন 4টি পয়সা একটি পয়সা চাইলে কেউ কখনো 4টি পয়সা দেয় উনি উনি নিশ্চয়ই ঠাট্টা করছেন ঠাট্টা করেন কেন একটি পয়সা দিন আহা, ঠাট্টা নয়, যদি 4টি পয়সা দিই তাহলে তুই কি করবি? তাহলে 2 পয়সার খাবার কিনি আর 2 পয়সা মাকে দিয়ে দিই যদি 2 আনা দিই? ছেলেটি তখন মনে মনে ভাবে, আসলে তিনি কিছুই দেবেন না, শুধু শুধু ঠাট্টা করছেন। কোনো কথা না বলে ছেলেটি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আহা, চলে যাচ্ছিস কেন? বল না, 2 আনা পেলে সত্যি সত্যি তুই কি করবি? 4 পয়সার 4 পয়সা চাল কিনে নিয়ে যাই আর 4 পয়সা মাকে দিয়ে দিই তাতে আমাদের আর একদিন চলবে আর যদি 4 আনা দিই? ছেলেটি ভাবে, কেউ কখনো 4 আনা ভিক্ষে দিতে পারে? স্পষ্ট বোঝা যাচ্ছে এ শুধু কথার কথা। এ কথার উত্তর না দিলেও চলে, কিন্তু উত্তর না দিয়ে তার কোনো উপায় নেই। সে তখন বলল, তাহলে 2 আনায় 2 দিন খাওয়া চলবে আর 2 আনায় আম কিনবো আম কিনবি? আম কিনে কি করবি? আম বেচবো 2 আনার আম 4 আনা হবে তাতে আমাদের খাওয়া আরো 2 দিন চলবে আবার 2 আনার আম কিনবো এভাবে যতদিন চলে তোকে 4 আনা নয়, পুরোপুরি 1 টাকা দিলাম। পয়সার সদ্ব্যবহারে আমি ভীষণ খুশি হলাম, তাই এই টাকাটা আমি তোকে দিলাম। যা,
নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। ছেলেটি টাকাটা হাতে করে বেশ কিছুক্ষণ দেখল। বিদ্যাসাগর মহাশয়ের মুখের দিকে তাকিয়ে উনাকে প্রণাম করল। পরে এই ছেলেটি আমের ব্যবসা করে সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের অভাব অনটন মোচন করেছিল। জীবন বার্তা আমরা কিভাবে গ্রহণ করব তাই ঠিক করার দিন এসেছে আজ। এখন নাটক বিধবা বিবাহ ও বিদ্যাসাগর। কি? তোমার ছেলেটিকে সামলাও। কেন? কি হলো? কি আর হবে, এক রাত শাস্ত্র পড়ে ছেলে আমার পণ্ডিত হয়েছে। ঝুড়ি ঝুড়ি শাস্ত্রে পণ্ডিতরা লিখেছে বিধবা বিবাহ নাকি শাস্ত্র সম্মত। তাই তোমার ছেলে, হ্যাঁ তোমার ছেলে এদেশে বিধবা বিবাহ চালাতে চায়। চিঠি লিখে আমার মত চেয়েছে। ও মা, তাই নাকি? সত্যি বিধবাদের বিবাহ শাস্ত্রে বিধান আছে? ছেলে তাই তো লিখেছে। ভারত শিরোমণি তারানাথ বাসুদেব এর নাকি সব মত দিয়েছে। আহা, তাহলে কচি কচি মেয়েগুলোকে এত দিন ধরে এত শাস্তি কেন বাবু? হ্যাঁ, তুমি দেখছি শুনে হেই হেই করে নাচতে শুরু করলে। একে মা মনসা, তাকে ধুলো বন্ধ। বা, তা শাস্ত্রে আছে যে। রেখে দাও ওই শাস্ত্র। কষ্ট করে দিচ্ছি, তোমার ছেলেকে সামলাও। পুরুষের রাগ দেখো না। মা, আয় বাবা, আয়। থাক বাবা, থাক। কলকাতা থেকে আসছিস? না মা, চকদিঘি থেকে আসছি। ওখানকার বাবুরা একটা দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করলেন কিনা, আর ওই সঙ্গে মা আমি একটা স্কুল খুলবার ব্যবস্থা পাকাপাকি করে এলাম। হ্যাঁ মা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তোর শরীরের হাল কি করেছিস বাবা? আচ্ছা মা, বাবা আমার চিঠি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন। খুব রেগে আছেন। যা যা, দেখা করি আয়। জগৎ জুড়ে আছো তুমি মৌন পরিচয়ে। জগৎ জুড়ে আছো তুমি মৌন পরিচয়ে। কীর্তি তোমার অমর যত যায়নি গো শেষ হয়ে। জগৎ জুড়ে আছো তুমি মৌন পরিচয়ে। জ্ঞানীর সাগর তুমি আছো সাগর হৃদয় মাঝে। দিকে দিকে শোনো তোমার জানার ধ্বনি বাজে। জ্ঞানের সাগর তুমি আছো সাগর হৃদয় মাঝে। দিকে দিকে শোনো তোমার জানার ধ্বনি বাজে।
কাঁদতে যত শুয়েছ যে ব্যথা সবার মাঝে আছো তুমি দয়ার সাগর হয়ে ক্লান্ত যত দুস্থ যত দুঃখ সবার রয়ে সবার মাঝে আছো তুমি দয়ার সাগর হয়ে তোমার চরণ ছুঁয়ে জগৎ জুড়ে আছো তুমি মর্ম পড়ে চলে কীর্তি তোমার অমর যত যায়নি গো শেষ হয়ে জগৎ জুড়ে আছো তুমি মর্ম পড়ে চলে জগৎ জুড়ে আছো তুমি মর্ম পড়ে চলে